প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনা এবং করণীয়তে। আমি বরাবরের মতোই আছি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক মণ্ডলী, আমরা জানি এই মুহূর্তে করোনার গতি প্রকৃতিতে অনেক পরিবর্তন এবং অনেকেই বলছেন যে এই যে ভাইরাসটি, সে ভাইরাসটিতে কিছুটা দুর্বল হয়ে গেছে বাংলাদেশে এবং সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং অনেকেই আবার একেবারেই মনে করছেন যে করোনা আসলেই আছে কিনা আমাদের দেশে। এই একটি প্রশ্ন কিন্তু আমাদের জনমনে যথেষ্ট ঘুরছে। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি এবং সারা বিশ্বে এই করোনা ভাইরাসের কি পরিস্থিতি, সেগুলো বিষয় নিয়ে আমাদের এই করোনা এবং করণীয় অনুষ্ঠানে আলোচনা করে থাকি বিশেষ কোনো রোগ নিয়ে আপনাদের প্রশ্ন, সেগুলোর উত্তর এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করব মূলত ডায়াবেটিস, হরমোন এবং এই সময়কার যে সমসাময়িক করোনা সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো নিয়ে, এবং একই সাথে এই করোনার সময়ে যে দুর্যোগগুলো বাংলাদেশে আরও ছিল সেগুলোও কিন্তু আলোচনার বিষয়ে আসবে। দর্শক, আমরা আলোচনা শুরু আগে আমাদের এটিএন বাংলার একটি প্রতিবেদন দিয়েই আমাদের এই অনুষ্ঠান শুরু করব। আমরা চলুন দর্শক শুনে নিই আজকের এটিএন বাংলার সর্বশেষ আপডেট। সবশেষ 24 ঘন্টায় 11,354টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,592 জনের। 24 ঘন্টায় শনাক্তের হার প্রায় 14%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,25,157 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,423 জন। মোট সুস্থ রোগীর সংখ্যা 2,21,275 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 68% আর মৃত্যুর হার 1.5%। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 25 জন পুরুষ ও 7 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 14 জন এবং চট্টগ্রামে 4 জন মারা গেছেন। দর্শক মণ্ডলী, শুনছিলেন প্রতিবেদনটি। আসলে এই প্রতিবেদনই বলে দেয় আমাদের করোনার যে নীরব সংক্রমণ বৃদ্ধি সেটি আসলে কত দূর, এগুলো নিয়ে আজকের আলোচনা। দর্শক মণ্ডলী, এইসব বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের এটিএন বাংলা স্টুডিওতে আছেন দেশের স্বনামখ্যাত একজন ডায়াবেটিক্স, থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ। ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এটিএন বাংলা স্টুডিওতে আসবার জন্য। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দেশের স্বনামখ্যাত একজন চিকিৎসক এবং বিশেষজ্ঞ। আমরা সবাই আমাদের চিকিৎসকদের অভিভাবক এবং গণমাধ্যম ব্যক্তিত্বও বলতে পারি। আমাদের অভিভাবক চিকিৎসক এবং যাকে দুর্যোগের সময় আমরা যার আশ্রয় নিই, অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আপনি আমাদের সাথে, আমি জানি যে আপনি গবেষণা করেন এবং গবেষক হিসেবে আপনার একটা খ্যাতি রয়েছে, আপনি লিখছেন, এই করোনার মধ্যে আপনি অনেক কাজ করছেন। স্যার, আপনি এরকম একটি সময় আমাদের এটিএন বাংলার করোনা এবং করণীয় এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের আজকের আলোচনায় ডায়াবেটিস, হরমোন এবং থাইরয়েড এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। আপনাদের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর জন্য সরাসরি আমাদের এই অনুষ্ঠানে আপনি প্রশ্ন করতে পারেন আমাদের এটিএন বাংলা স্ক্রিনে দেখানো নাম্বারে। সেই উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, আপনার কাছে প্রথমেই আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে এটি সবারই মূলত প্রশ্ন। বাংলাদেশে আমরা দেখছি যে ডায়াবেটিসের গত 10 বছরে ডায়াবেটিসের রোগীদের কিন্তু একটা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এরকম করোনাকালীন একটি সময় আসলে ডায়াবেটিসের রোগী যারা রয়েছেন তাদের স্বাস্থ্য ঝুঁকি কতটা বেশি বলে আপনি মনে করেন? ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে যারা ডায়াবেটিস তাদের কি করোনায় সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি কিনা। উত্তর হচ্ছে না। ডায়াবেটিস এবং নন ডায়াবেটিক দুজনেরই কিন্তু একই রকম সংক্রমণ হওয়ার সম্ভাবনা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডায়াবেটিক রোগীদের ঝুঁকি কি বেশি কিনা। জি, অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তরে বলতে চাই যে যারা ডায়াবেটিস রয়েছেন তাদের কিন্তু করোনা হলে তাদের কিন্তু খারাপ অবস্থা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। একটা গবেষণায় দেখা যায় যে যাদের ডায়াবেটিস নেই তাদের মৃত্যুর হার হচ্ছে 0.2%-এর মতো, যে কোনো রিস্ক ফ্যাক্টর নেই। আর যাদের ডায়াবেটিস আছে তাদের হচ্ছে 9%-এর কাছাকাছি, এবং যখন ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে যায় তখন 27% মৃত্যুর সম্ভাবনা। সুতরাং আপনি এই পরিসংখ্যান থেকে বুঝতে পারছেন যে ডায়াবেটিস রোগীদেরকে কত যত্নের সাথে আমাদের এই সময় প্রোটেক্ট করতে হবে। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব চমৎকার করে এই বিষয়টি বলছিলেন। স্যার, আপনার কাছে আসবো আবার। আমরা অনলাইনে আছেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। স্যার, আপনার কাছে আমি জানতে চাই, সাম্প্রতিক যে ঘটনাটি ঘটে গেল নারায়ণগঞ্জে,
আমরা দেখলাম যে একটি মসজিদে গ্যাস বিস্ফোরণ এবং তাতে করে এখন পর্যন্ত যতদূর আমরা জেনেছি যে প্রায় 25 জন মতো মানুষও মারা গেছেন, এবং এই রকম ঘটনা কিন্তু বাংলাদেশে এর মধ্যে অনেকগুলো ঘটেছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে স্বাস্থ্য প্রকৌশল বা এই বিষয়গুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, যে দুর্যোগকালীন সময়ে এই ধরনের ঘটনাটি আসলে আমাদেরকে কতটুকু সাবধানতার বাণী শোনায়, কিংবা আমাদের স্বাস্থ্য বিভাগের আসলে এক্ষেত্রে সংশ্লিষ্টতাটাই কতটুকু, সে বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন স্যার। মানে এখানে স্বাস্থ্য প্রকৌশলের বিষয়টা পড়ে আসবে, কারণ একটি হলো যে ঘটনাটা ঘটেছে একটি মসজিদে নামাজরত অবস্থায়, নামাজটা তারা শেষ করেছে, সেই মুহূর্তে এরকম একটা বিস্ফোরণ হয়েছে। এটা নিয়ে তদন্ত কমিটি হয়েছে, তারা তদন্ত করছে। প্রাথমিকভাবে যে বিষয়গুলো আসছে বিভিন্ন তথ্যের উপরে, সেটা হলো যে গ্যাস লিকেজ হওয়ার পরেই নাকি এরকম ঘটনা ঘটেছে। সর্বোচ্চ যে আমরা খবরটা পেয়েছি যে আসলে যে প্রথম দিকে বলা হচ্ছে 6টি এসি থেকে বিস্ফোরণটা হয়েছে, শর্ট সার্কিটে চিন্তা করা হয়েছিল, কিন্তু সেখানে দেখা গেছে শর্ট সার্কিট হয়নি এবং ওই মসজিদটা একটা গ্যাস চেম্বার হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে যে মসজিদের নিচে গ্যাস লাইনে লিকেজ পাওয়া গেছে। তো এখন আমরা সর্বশেষ তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারবো না। তবে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে কিন্তু কঠোর ভাষায় বলেছেন যে গ্যাস লাইনের উপরে কি করে মসজিদ হলো। এখানে বাংলাদেশে একটা প্রবণতা আছে, বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলমানদের দেশ এবং দেশের অধিকাংশ হচ্ছে মুসলমান, তাদের একটা ধর্ম অনুভূতি আছে এবং কিন্তু এই ধর্ম অনুভূতিকে নিয়ে অনেকে কিন্তু এই মসজিদ বানানোর জন্য যত্রতত্র সুযোগটা নেয়। কারণ আমরা যারা ধর্ম বিশ্বাস করি বা ধর্মের বিষয়টা রেখে সেখানে পবিত্রতা রক্ষা করা এবং ধর্মকে কোনো ক্রমেই আমার ব্যক্তিগত সুযোগ সুবিধা বা ধর্মকে কেন্দ্র করে সামাজিক ভাবে যেন আমরা কোনো অনিয়মের মধ্যে না যাই। ধর্ম কিন্তু কখনোই অনিয়মকে প্রশ্রয় দেয় না। কারণে এখানে গ্যাস লাইনের উপরে মসজিদ যদি হয়ে থাকে এবং সেখানে অবশ্যই সিটি কর্পোরেশনের দায়িত্ব রয়েছে, সিটি কর্পোরেশন দায়িত্ব রয়েছে এবং যারা নির্মাণের সাথে যুক্ত তাদেরও দায়িত্ব রয়েছে। পরবর্তী সময়ে আসবে হলো স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা, কারণ মসজিদ নির্মাণ এবং সেখানে অ্যালোকেশন দেওয়া, প্ল্যানিং দেওয়া, সেইখানে কিন্তু আমাদের স্বাস্থ্য প্রকৌশল বা স্বাস্থ্য বিভাগের কিন্তু তেমন কোনো দায়িত্ব কিন্তু নেই বলে আমি যতদূর জানি। কিন্তু স্যার, এখানে বিষয়টি হচ্ছে যে এরকম ঘটনাগুলো ঘটে যাবার পরে কিন্তু অনেক প্রশাসন টনক নড়ে, অথবা তারা এইরকম যেই এখন যে বিষয়গুলো চিন্তা করা হচ্ছে মানুষ, আমরা প্রশাসনের যে হস্তক্ষেপ দেখছি, কিন্তু নির্মাণ কৌশল অথবা স্বাস্থ্যগত যে বিষয়টি, কারণ ওইরকম একটি জায়গাতে আসলে এ ধরনের একটি নির্মাণ হলো কিভাবে, সেই দেখভাল করার দায়িত্ব নিশ্চয়ই প্রশাসনের রয়েছে। তবে আমাদের প্রশ্ন আসলে মূলত স্বাস্থ্য বিষয় নিয়ে। এখানে গতকালও আমাদের বার্ন ইউনিট, শেখ হাসিনা বার্ন ইউনিটে যারা চিকিৎসা দিচ্ছিলেন চিকিৎসকরাও বলছিলেন যে এরকম বার্ন ইউনিট আসলে বাংলাদেশে আরও অনেক প্রয়োজন, বা এই যে একসাথে যদি অসংখ্য মানুষ এ ধরনের বার্ন এফেক্টেড হয়, তবে আসলে সাধারণত একসাথে আমাদের চিকিৎসা দেবার যে ক্যাপাসিটিটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু একটা চ্যালেঞ্জ এসে যায়। আপনার কাছে কি মনে হয় স্যার, যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছেন, আমি সেই বরাতেই বলতে চাই যে এ ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে কি আরও হওয়া প্রয়োজন বলে মনে করেন কিনা, বা আসলে কিভাবে আমাদের যে বর্তমান যে স্থাপনাগুলো রয়েছে বা ব্যবস্থাপনা রয়েছে সেখানে আমাদের এই বার্নের চিকিৎসা কিভাবে আরও ভালোভাবে দেওয়া যায় বলে মনে করেন? ধন্যবাদ শাহেদ। তো বিষয়টা হলো যে আমাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট কিন্তু এশিয়ার অন্যতম একটা বার্ন ইনস্টিটিউট, কারণ এই ধরনের বার্ন ইনস্টিটিউট খুব কম জায়গাতে আছে যেখানে সকল সুযোগ সুবিধা নিয়ে মানে দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এটা কিন্তু একটা আমাদের উন্নয়নশীল দেশের জন্য একটা বিরল ঘটনা। তো সেটি একটি রয়েছে। কিন্তু শায়দ আমি একটি জিনিস বলি, যেহেতু আমরা শিক্ষক মানুষ, আমাদের কিন্তু মেডিকেল গ্রাজুয়েট বাংলাদেশে তাদেরকে কিন্তু খুব মানে আন্ডারমাইন করা হয়, তাদের যোগ্যতা নিয়ে কোনো আলোচনাই সঠিকভাবে না। আমাদের দেশের যে মেডিকেল গ্রাজুয়েট, এটি কিন্তু বিশ্বের কোনো দেশের চেয়ে ছোট নয় এবং এরা কিন্তু সব চিকিৎসায় জানে। যেমন ধরেন সুযোগ সুবিধাটা কি হবে, সেখানে একটা আপনার বার্ন রোগের চিকিৎসা তো আমার মেডিকেল গ্রাজুয়েট খুব ভালোভাবে জানে, তাকে তার উপরেও আমাদের এখন বার্নের উপরে স্পেশালাইজেশন হচ্ছে, প্লাস্টিক সার্জারির স্পেশালিস্ট আছে। তো সেই জায়গায় সমন্বিতভাবে কিভাবে কাজটি করা যায়
সেটি আমাদের দেখার বিষয়। আজকে ধরুন যে যে কোনো মেডিকেল কলেজ বাংলায় তারা কিন্তু বার্নের চিকিৎসা দিতে সক্ষম। সেখানে যে সমস্ত সুযোগ সুবিধা, যেমন ধরেন যে অনেক সময় আইসিইউ লাগে বা সেখানে আইসোলেশন লাগে বা আমাদের ওয়ার্ড গুলোকে এই চিকিৎসা দিতে আরো সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থা হওয়া প্রয়োজন সেই স্যার। কারণে আমাদের কিন্তু এই জায়গাটা যারা আমরা চিকিৎসা বিজ্ঞানের সাথে আছি, সাধারণ মানুষেরকে কিন্তু আমাদের আরো বেশি ধারণা দিতে হবে। মানুষ মনে করে যে বিশেষজ্ঞ চিকিৎসকরাই হচ্ছে মানে প্রয়োজনীয়, আসলে কিন্তু তা নয়। এখানে কিন্তু বিশেষ চিকিৎসকরা তাদের মতামত দেবে, কিন্তু আমাদের কোয়ালিফাইড মেডিকেল গ্রাজুয়েট তারা কিন্তু সকল বিষয়ে সক্ষম। তাদের সুযোগ সুবিধা, তাদের কি লাগে, কখনো কখনো তাদের প্রশিক্ষণ লাগে এবং সুযোগ সুবিধাগুলো দিতে হয়, তারা কিন্তু জানে। এই জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করছি বিগত কয়েক বছর ধরে এদেশের যে স্নাতক চিকিৎসক তাদের যে সক্ষমতা, তার যে মান, সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে খুব একটা বিরূপ ধারণা সৃষ্টি করা হয়েছে। প্রয়োজন স্যার। এই জি জায়গাটা জি স্যার, জেলা আসলে লেভেলেও সেটি সম্ভব, চিকিৎসা হচ্ছে। এবং সেখানে হলে যখন সিভিয়ার বার্ন হয় তখন আমাদের এই স্পেশালাইজড জায়গাগুলিতে নিয়ে আসা প্রয়োজন। আমাদের জি জি স্যার, আমি এখানে বলছি যে যেহেতু স্যার আমরা করোনার সময়ে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি, আমাদের করোনার রোগীদের চিকিৎসা দিয়েই সামলে ওঠা খুব মুশকিল হয়ে পড়ছে, সংক্রমণ কিন্তু এখনো থেমে নেই। এরকম একটি বাস্তবতা, আসলে এই ধরনের ঘটনাটা আসলে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি একটি বড় হুমকি বা আরো বার্ডেনটা বাড়িয়ে দেয়। সেই কারণেই মূলত আমাদের আসলে এই বিষয়গুলো জানা, যে আমাদের ক্যাপাসিটিটাকে ডেভেলপ করা দরকার স্বাস্থ্য ব্যবস্থাপনা। সেই ক্ষেত্রে আপনার কাছে স্যার আবার আসবো, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে নেবার প্রয়োজন রয়েছে বলে মনে করি। স্যার আমাদের সাথে আলোচনায় আছেন, আমরা এই পর্যায়ে একটু ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ আপনার কাছে আসতে চাই। স্যার, আমরা কিন্তু দেখছি যে মানুষের বিশেষ করে মেয়েদের কিন্তু একটা সমস্যা থাকে, মেয়েলি কিছু সমস্যা থাকে, বা আপনার মুখে অবাঞ্ছিত লোম অনেকেই নিয়ে বসবাস করেন এবং সেক্ষেত্রে নিজেকে গুটিয়ে রাখার একটা প্রবণতা কিন্তু আমরা দেখি। আপনি হরমোন রোগ বিশেষজ্ঞ এবং এই নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। স্যার, এই সমস্যাগুলো আসলে কেন হয় বা কখন হতে পারে, এর আসলে চিকিৎসাই বাকি স্যার? অনেক ধন্যবাদ। খুবই সেন্সিটিভ একটা ব্যাপার আপনি আলোকপাত করছেন। সেটা হচ্ছে যে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম, এটা কিন্তু খুবই বড় একটা মানে মানসিক এবং শারীরিক দু ধরনেরই একটা চাপ আমি মনে করি একটা মেয়ের ওপরে। তো যখন কেউ কিশোরী বয়স হয় এবং তার থেকে যুবতী হতে থাকে, ওই সময় কিন্তু দেখা যায় যে অনেক মেয়েদেরই মুখে ছেলেদের মতো দাড়িগোঁফ গজায়, এবং সেই দাড়িগোঁফ গজানোর জন্য দেখা যায় সে স্কুলে কলেজে ঠিকমতো যেতে চায় না, ইউনিভার্সিটিতে যেতে চায় না, গুটিয়ে রাখে। আপনি ঠিকই বলেছেন, ডিপ্রেশন হয়ে থাকে, বিষণ্ণতায় ভোগে, এবং অনেকে অনেক বড় বড় পদক্ষেপও নিয়ে ফেলে এই বিষণ্ণতার ভিত্তিতে, মানসিক যন্ত্রণার কারণে। তো এদেরকে আমাদেরকে সেবা দিতে হবে। এবং আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলে একটা রোগ আছে, পিসিওএস একটা রোগ আছে। তো এই রোগটা এই বয়সে মেয়েদের হয়ে থাকে, এবং এখানে ফিচারগুলো হচ্ছে যে এটা হরমোনজনিত রোগ। এই সময়ে মানুষ মোটা হয়ে যায়, ঘাড় কালো হয়ে যায়, বগলের নিচে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে, পেটে ফাটা ফাটা দাগ পড়তে পারে, মুখে দাড়িগোঁফ হয়, এবং মাসিকটা অনিয়ম হয়ে যায়। তো এটা মেয়েদের শরীরে যদি পুরুষ হরমোনের আধিক্য থাকে অথবা পুরুষ হরমোনের প্রতি সংবেদনশীলতা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু হয়। এবং অনেক সময় দেখা যায় বংশগতীয় হতে পারে এগুলো, এবং অন্যান্য হরমোন সমস্যার জন্য হয়ে থাকে। তো এটা কিন্তু খুব চিকিৎসাযোগ্য একটা ব্যাপার। এটা নিয়ে আমি মনে করি যে ঘরে বসে থাকা অথবা বিষণ্ণ হয়ে থাকার কিছু নেই। হরমোনের প্রবলেম, এখানে হরমোনগুলোকে আমরা যদি ব্লক করতে পারি ওষুধের মাধ্যমে এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, তার যদি আমরা ওজন কমাতে পারি, আমরা যেটাকে বলে থাকি 5 থেকে 7% যদি আমরা ওজন কমাতে পারি, তাহলে কিন্তু হরমোন সমস্যার 50% এমনিতেই সমাধান হয়ে যায়। বাকি 50% জন্য আসলে আমরা বিভিন্ন রকম হরমোন ব্লক করার জন্য ওষুধ দিয়ে থাকি, যার ফলে পুরুষ হরমোনগুলো শরীর থেকে কমে আসতে থাকে এবং লোমগুলো আস্তে আস্তে ঝরে যেতে থাকে, এবং সে স্বাভাবিক আর 5টা 10টা মেয়ের মতোই হয়ে যায়, এবং সে তার স্বাভাবিক কাজকর্ম পড়াশোনা করতে পারবে। স্যার, আপনি লাইফস্টাইলের কথা বললেন, আমরা তো এই মুহূর্তে কিন্তু বলছি যে আমরা নিউ নরমাল লাইফের দিকে আমরা যাচ্ছি, এবং আমাদের জীবনের একটি অভ্যাসগত বেশ পরিবর্তন রয়েছে। আপনি ডায়াবেটিস রোগীদের নিয়ে কাজ করেন। এই করোনাকালীন সময় আসলে ডায়াবেটিক রোগীরা কিভাবে চিকিৎসা নিজেরাই বেশি, মানে আমি যেটিকে বলতে চাচ্ছি যে ঘরে বসে যদি চিকিৎসা করতে হয় সেক্ষেত্রে, কেননা আপনারা বলছেন হাসপাতালে আসলেও একটা ঝুঁকি রয়েছে, সেক্ষেত্রে আপনাদের কাছে রোগীরা কি প্রত্যাশা করছে? ঠিক বলেছেন যে এই সময় লাইফস্টাইল সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে যে
অনেকেই 25% 30% জনবল নিয়ে অফিস করছিলেন, অন্যরা দেখা যাচ্ছে ঘরে বসে থাকছে, যার ফলে তার ঘুম থেকে ওঠা, সকালের ওষুধটা আর দুপুরের ওষুধ দেখা যায় এক হয়ে যাচ্ছে, দেরি করে ঘুম থেকে ওঠে, ফলে এখানে একটু ডিসরাপশন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো বাসায় যদি কেউ একটু হাঁটাহাঁটি করে, ছাদে অথবা বারান্দায় গ্যারেজে কেউ যদি হাঁটাহাঁটি করে, আর খাবারের চার্টটা আগে যেরকম ছিল সেরকমই যদি থাকে, আর যেটা বলছিলাম বাসায় বসে চিকিৎসার কথা আপনি বলছেন, এটা আসলে টেলিমেডিসিন বলে এটাকে, আপনি নিশ্চয়ই এটাই ইঙ্গিত করছেন। জি। টেলিমেডিসিন কিন্তু সারা পৃথিবীতেই খুব চালু জনপ্রিয় একটা জনপ্রিয় জনপ্রিয় একটা একটি মাধ্যম মাধ্যম চিকিৎসা নেওয়ার জন্য। জি। এবং এবং আমাদের করোনাকালে বাংলাদেশেও কিন্তু আপনারা হ্যাঁ, সেই সেবাগুলো দিয়েছেন। সেই সেবাগুলো আমরা দিচ্ছি, এবং আমেরিকায় বড় বড় হসপিটালে তাদের 80% যে সেবা সেটা কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে হচ্ছে, রুগীরা হাসপাতালে আসে না। যেমন ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রেও আমরা সেটা চালু করেছি। আসলে সরকারের, আপনি জানেন যে 333 162 63 নম্বরে লক্ষ লক্ষ ডাক্তার, হাজার হাজার ডাক্তার আসলে কাজ করছেন, সেখানে রুগীরা কিন্তু টেলিফোন করে এই টেলিমেডিসিন সেবা নিতে পারছেন। প্রাইভেট হসপিটালগুলি এবং আমাদের যে সরকারি যে স্থাপনাগুলো, যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টেলিমেডিসিন সার্ভিস আছে প্রাইভেট, আমাদের নিজস্ব কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে পেশেন্টরা টেলিফোন করে সেবা ভিডিও নিতে পারে। কনফারেন্সিং এর মাধ্যমে সেবা নিতে পারে। জি জি, সুন্দর করে বলছেন স্যার। আর একটু আমি এর সাথে একটু যোগ করি যে আমাদের যে ডায়াবেটিক রোগীরা রয়েছেন তাদের রক্তের যে গ্লুকোজের মাত্রা সেইটা কত থাকা এই মুহূর্তে আমাদের এই যে প্যান্ডেমিক এই সময়টিতে আসলে কতটুকু থাকা প্রয়োজন, এটি একটি বিষয়। আরেকটি হলো যে আমাদের এই রোগীরা বিশেষ করে তাদের যেই খাদ্যাভ্যাসের কথা বলছেন সেই ক্ষেত্রে মুটিয়ে যাবার প্রবণতা কিন্তু এখন দেখা দিচ্ছে। করোনার কারণে যদি কেউ আক্রান্ত হন তাহলে সেক্ষেত্রে কি পরবর্তীতে তাদের ডায়াবেটিসের ঝুঁকিটা বাড়ে কিনা সাধারণ রোগীর ক্ষেত্রে? সেই জি, বিষয়টি আপনি জানতে চাচ্ছি। ঠিকই বলেছেন যে প্রথম আপনি জিজ্ঞেস করলেন টার্গেট কত, সুগার কত থাকতে হবে। আসলে আমাদের দেশে যে ডায়াবেটিস হয় 95%ই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। জি। সেই টাইপ 2 ডায়াবেটিসের যে টার্গেট, এটা আসলে বয়স ভেদে আমরা একটু অনেক সময় রিল্যাক্সেশন করি, কিন্তু অ্যাজ এ হোল অ্যাভারেজ পপুলেশনের জন্য খালি পেটে 4.4 থেকে 7.2, আর খাবার 2 ঘন্টা পরে 10-এর মধ্যে যদি কারো সুগার থাকে, তাহলে আমরা মনে করব যে উনি প্রোটেক্টেড আছেন। অ্যাটলিস্ট সুগার থেকে তার যে নিয়ন্ত্রিত সুগার থেকে তার যে সমস্যা হয়ে যাওয়া সেটা হওয়ার কথা না। আর যেটা বললেন মুটিয়ে যাওয়ার ব্যাপারটা, আসলে এখন তো ঘরে বসে থাকা, বাইরে যাওয়া অনেকেই আমরা রেস্ট্রিক্ট করছি, স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদেরকে কিন্তু আমরা এক্সপোজ হতে মানা করছি যে খুব এসেনশিয়াল না হলে বাইরে না যাওয়াই ভালো হবে, কারণ তারা যদি আক্রান্ত হয়ে যায় তাহলে বিপদের সম্ভাবনা বেশি থাকে। সেজন্য ঘরে বসে থেকে মুটিয়ে যাচ্ছে পেশেন্টরা, সেজন্য আমাদের পরামর্শ থাকবে যে হাউস হোল্ড কাজগুলি, গৃহস্থালির কাজগুলিতে উনি যদি একটু হাত লাগান, ঘরের মধ্যে একটু পায়চারি করেন অথবা বারান্দায় একটু পায়চারি করেন, ছাদে যেতে পারেন, অথবা যাদের বাসায় জায়গা আছে অথবা সুব্যবস্থা আছে তারা যদি একটু ট্রেডমিল অথবা স্ট্যাটিক সাইকেল কিনে যদি চালাতে পারেন, কেমন, কারো যদি এই ব্যবস্থাও না থাকে, কেউ যদি দড়ি লাফও করেন, তাহলে কিন্তু আমি মনে করি যে অনেক দূর এগিয়ে যাবে ব্যাপারটা। ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী, অনেকগুলো তথ্য, অনেক পরামর্শ আমরা পেলাম ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদের কাছ থেকে। আমরা অনলাইনে আছেন অধ্যাপক কামরুল হাসান খান। স্যার, আপনার কাছে আসতে চাই। আমরা এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে, আবার কেউ কেউ ভাবছেন যে করোনায় আসলে কি বাংলাদেশে আছে, এই প্রশ্নটিও কিন্তু আমরা দেখছি। স্যার, আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে আমরা করোনার যে গতি প্রকৃতি, চারিত্রিক যে পরিবর্তনের কথা শুনছি, বা অনেকেই বলছেন যে করোনা দুর্বল হয়ে গেছে, আসলে এই শব্দগুলো বা এই কথাগুলো কতটুকু সঠিক বলে আপনি মনে করেন? আপনি একজন প্যাথোলজি বিশেষজ্ঞ, আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ শাহেদ। আমি ইন্দ্রজিতের সাথে যুক্ত করতে চাই। আমরা ধরেন যে ডায়াবেটিসের অন্যতম কারণ এখন হয়ে যাচ্ছে যে লাইফস্টাইলটা কি বিষয়টা, এটাও কিন্তু আমাদের ব্যাখ্যা না করলে কিন্তু হবে না। এবং লাইফস্টাইলের জিনিস একটা স্ট্রেস, কারণ এটি হলো একটা বাস্তব যে সিভিলাইজেশন হচ্ছে, আমাদের ব্যস্ততা বাড়ছে, আমাদের কাজের পরিধি অনেক বেড়ে গেছে, এবং সেটা শুধুমাত্র চিকিৎসকদের নয়, সকল ক্ষেত্রে মানুষের প্রয়োজন বেড়েছে, বিশেষ করে উন্নয়নশীল দেশ এই সমস্ত নানান দিকে। সেখানে আমাদের লাইফস্টাইলের মূল জায়গাটা হচ্ছে কি, আমাদের স্ট্রেসফুল লাইফ হচ্ছে, আমাদের কোনো রিলিভ করার সুযোগ নেই। সেখানে টেনশন রিলিজ করার কিছু মেথড কিন্তু থাকতে হবে, এবং ডায়াবেটিসের যে মূল বিষয়গুলো ইন্দ্রজিৎরা অনেক ভালো জানে, যারা যেহেতু তারা স্পেশালিস্ট, সেখানে মূল যে 3D যেটা বলা হচ্ছে। এখন ইন্দ্রজিৎ যেহেতু বিশেষজ্ঞ, সে একটু নমনীয় ভাবে বললো, এখন কিন্তু 3D মেনটেন করতে হবে, বিশেষ করে ডায়েট এন্ড ডিসিপ্লিন। এখানে কিন্তু ডায়াবেটিস রোগীর কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নাই, যদি সে সুস্থ থাকতে পারে। এবং আমরা দেখেছি অনেক রোগীর, বিশেষ করে আমাদের যে ওয়াসিম আকরাম পাকিস্তানি খেলোয়াড়, তার কিন্তু একটা বিশাল অ্যাডভার্টাইজ আছে যে ডায়াবেটিস রোগী হয়ে সে কি সুন্দর খেলেছে।
আমি জানি ওষুধ কোম্পানিগুলো বিষয়ে প্রচার দিয়েছে যে ডিসিপ্লিন মেনটেন করলে বা ডায়েট কন্ট্রোল করলে যে কত ভালো থাকা যায়, এখানে কিন্তু কম্প্রোমাইজের জায়গা নাই। যদি একটা মানুষ যদি সুস্থ থাকতে চায়, কারণ ডায়াবেটিসের যে কমপ্লিকেশন গুলো এগুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। জি তার ব্লাইন্ডনেস হতে পারে, রেনাল ফেলিওর হতে, কার্ডিয়াক অনেক প্রবলেম হতে পারে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে আমাদের যে করোনাকে ঘিরে যেগুলি আমরা দেখেছি, ওল্ড এজে আমরা দেখেছি মৃত্যু, বিশেষ করে আমাদের চাইনিজ এক্সপিরিয়েন্স বিভিন্ন দেশে, যে করোনাতে ওল্ড এজ পিপল মারা যাচ্ছে। কেন হচ্ছে? তাদের ইমিউনিটি ডিপ্রেশন। আমি এটাও দেখা গেছে ক্রনিক ডিজিজ যাদের আছে, এখন যারা নিয়ন্ত্রণ করতে পারে না, কিছু কিছু নিয়ন্ত্রণ করার তো নিজের উপরে নির্ভর করে না। যেমন আমি যারা ক্যান্সারের রোগী, তারা তো সেটা ইচ্ছা করলেই পারবে না, কিন্তু জি কার্ডিয়াক প্রবলেম যারা হৃদরোগের বা কিংবা যারা ডায়াবেটিস, তারা কিন্তু তাদের উপর নির্ভর করে যা এটা কিভাবে তারা মেইনটেইন করবে। সে কারণে জি এখানে করোনা ঘিরে ওল্ড এজ ডিজিজ গুলো, ক্রনিক ডিজিজ গুলো আছে। তো যাই হোক, স্যার, করোনার যে আমরা যেটা আসলে খুব বেশি শুনছি এখন, যে মানুষ এখন যেভাবে ঘোরাফেরা করছে তাদের আমরা স্বাস্থ্যবিধিটা কতটুকু রক্ষা করতে পারছি, আমাদেরকে এটা প্রশ্ন আছে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে করোনার যে চারিত্রিক কোনো পরিবর্তন হলো কিনা বা দুর্বল হয়ে গেছে কিনা, আসলে মানুষ যে মনে করছেন যে এই জিনিসগুলো আসলে মানুষকে বিভ্রান্ত করে। কারণ হচ্ছে যে দেখেন, আমরা তো এটাও পাশে মালয়েশিয়াতে যে করোনা ভাইরাসের যে বলা হচ্ছে জেনোমটি, সেটা তো আরো ভয়ঙ্কর হিসাবে আসছে। সেখানে অনেক দেশেই কিন্তু সেকেন্ড ওয়েভে কিন্তু এই জায়গাগুলো ধরনের নানান গবেষণা হচ্ছে। এখন পর্যন্ত আমি যেহেতু গবেষণা শুরু থেকে আছি, এমন কোন করোনা ভাইরাস নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো কনক্লুশন কোনো বিষয়ে করা যায়নি, না চিকিৎসা, না তার ভ্যাকসিন বা এখনো তো ট্রায়ালই চলছে। এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে স্যার, ভ্যাকসিনের প্রসঙ্গটি একটি বড় আলোচনা। আমি এই আলোচনায় একটু আসবো। আপনাকে স্পেশালি একটি প্রশ্ন আমি করতে চাই ভ্যাকসিন নিয়ে। একটু আমরা ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, তার কাছ থেকে কিছু তথ্য নিয়ে স্যার আপনার কাছে আরেকবার আসবো। এই ভ্যাকসিন নিয়ে আমরা আরেকটু জানতে চাই, আসলে এই প্রতিষেধকটি আমাদেরকে কতটুকু প্রতিরোধ করবে বা আমাদের আসলে কতটুকু আমাদের প্রতিরোধের জায়গাটি তৈরি করবে, সেইগুলো নিয়ে একটু জানতে চাইবো। ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছি, হরমোনের সমস্যাগুলো নিয়ে কথা বলছি। আমরা এই কথাগুলো যখন বলছি তখন আমাদের কাছে কিন্তু অনেকগুলো মনে প্রশ্ন আসে যে ডায়াবেটিক রোগীরা বা হরমোনের রোগীরা আসলে কীভাবে প্রাথমিকভাবে নিজেদেরকে নির্ণয় করবেন যে তারা রোগী। একটি দর্শকের ফোন নিয়ে আমরা আসছি। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নাম বলে প্রশ্নটি করুন, আমরা শুনছি। জি, আমার নাম হচ্ছে হ্যাপি, আমি কুমিল্লা থেকে বলছি। জি, আপনার সমস্যাটি বলুন। জি, আমার আম্মুর বয়স হচ্ছে 52। জি। ওনার প্রথমে হরমোন ধরা পড়ে, গত বছর থেকে ডায়াবেটিক্সের ওষুধ খায়, ডায়ালাপ্রিন 500। এখন অতিরিক্ত করোনার কারণে অতিরিক্ত 33 হয়ে যাওয়াতে ডাক্তার হার্ট অ্যাটাকের মাধ্যমে 16.50 আনা হয়। এখন পর্যন্ত এখন ওজনও কমতেছে না, আবার ডায়াবেটিক্সও কন্ট্রোল হচ্ছে না, নিয়ন্ত্রণ আসছে না। জি, এই মুহূর্তে হরমোনও কিন্তু বেড়ে গেছে প্রচুর পরিমাণে। জি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠানটি। আপনার আলোচনা, আপনার যে প্রশ্নটি সেটি নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। স্যার, যদি আমরা ধন্যবাদ। দর্শক যেটা জিজ্ঞেস করলেন যে ওনার আম্মার সুগার অনেক বেড়ে গেছে, হতে পারে যে আপনি যেটা বলছিলেন যে করোনার কারণে বের হচ্ছে না, হাঁটাহাঁটি হচ্ছে না, তার জন্য হতে পারে। এবং ডায়াবেটিস আপনি জানেন একটা প্রোগ্রেসিভ ডিজিজ, সময়ের সাথে সাথে এটা বাড়তে থাকে, এর সাথে আমাদের ডোজ ইন্টেন্সিফিকেশন করতে হয়। কিন্তু উনি যে লেভেলটা বললেন যে 30-এর কাছাকাছি চলে যাচ্ছে, 26-30 হয়ে যাচ্ছে ব্লাড গ্লুকোজ, সেখানে কিন্তু মুখে খাওয়ার ওষুধে শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য দর্শক, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনি আপনার চিকিৎসকের সাথে আবার কথা বলুন, এবং ইনসুলিন হচ্ছে যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেশন, যেটা দিয়ে আপনি খুব দ্রুত গতিতে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার পরে 1.5 থেকে 2 মাস যখন খুব স্টেবল থাকবে ডায়াবেটিস ইনসুলিন নিয়ে, তখন কিন্তু আপনি আস্তে আস্তে আবার ট্যাবলেটে চলে আসতে পারবেন। এটা একটা ব্যাপার। আর হরমোনের সমস্যার কথা যেটা আপনি জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে যে হরমোনের সমস্যা থাকলে সম্ভবত থাইরয়েড হরমোনের সমস্যা উনি বলছেন। তো থাইরক্সিন নামে খুব সুলভ একটা ওষুধ আছে, যেটা আপনি আপনার পাশের ফার্মেসিতেই পাবেন। ডাক্তারের সাথে কথা বলে সেই থাইরয়েডের যে TSH যে রিপোর্টটা, সেটা দেখিয়ে আপনি তার ওজন অনুযায়ী 1 থেকে 2 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট ডাক্তার নিশ্চয়ই দিবেন ওনাকে। তো সেই হরমোনের ওষুধ খেলেই 1.5 মাসের মধ্যে দেখবেন যে আপনার TSH নর্মাল হয়ে গেছে। এবং ভুলবেন না যে ইনসুলিন নেওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু ঘরের মধ্যেই যতটুকু সম্ভব হাঁটাহাঁটি করতে হবে, এবং আপনার উচ্চতা অনুযায়ী
যে খাদ্য তালিকা দিবেন আপনার ডাক্তার সাহেব, সেটা কিন্তু ফলো করতে হবে। চিনি মিষ্টি, সফট ড্রিঙ্কস, পোলাও, পরোটা, আইসক্রিম এগুলো অ্যাভয়েড করতে হবে এবং সেই খাদ্য তালিকা মেনে চললে, স্বয়ং আমাদের কামরুল স্যার যেমন সুন্দরভাবে বলছিলেন যে ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ, এর সাথে আরেকটা জিনিস এখন যোগ হয়েছে, সেটা হচ্ছে ড্রিম, মানে হচ্ছে ঘুম। কেউ যদি 6 ঘন্টা ভালো না ঘুমায় তাহলে কিন্তু তার পক্ষে ডায়াবেটিস কন্ট্রোল করা সম্ভব না, কারণ হরমোন বেড়ে যায় অনেক, ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে যায়। সুতরাং এখন 3Dর জায়গায় 4D চলে 4D এসছে, হয়ে গেছে, জি। সেটা হচ্ছে ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ অ্যান্ড ড্রিম। জি, খুব চমৎকার করে বলছিলেন। দর্শক মণ্ডলী, আপনাদের প্রশ্নগুলো অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে? দর্শক দুঃখিত, সম্ভবত সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে, তবে যিনি চেষ্টা করছিলেন আবার ট্রাই করবেন, আমরা চেষ্টা করব আপনাদের। হরমোনের লক্ষণ জিজ্ঞেস করছিলেন আপনি। আমি হরমোনের বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে স্যার এর লক্ষণগুলো কি কি বা কিভাবে বুঝবেন মানুষ, বিশেষ করে করোনার কারণে কি এ ধরনের কোনো রোগে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে কিনা স্যার? জি, তো যেটা হচ্ছে যে করোনার কারণে যেটা হতে পারে, করোনা ভাইরাস যদি কাউকে আক্রমণ করে, তার সাপোজ কোনো ডিজিজ নাই, কেমন, তাহলে নতুন করে কিন্তু তার ডায়াবেটিস হতে পারে। কারণ করোনা ভাইরাস যে রিসেপ্টর দিয়ে শরীরের মধ্যে ঢোকে, এইচ রিসেপ্টর, সেটা কিন্তু আমাদের ইনসুলিন তৈরি করার যে কারখানাটা, বিটা সেল, প্যানক্রিয়াস, ওটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ থাকে এই রিসেপ্টর, যার ফলে চট করে বিটা সেলের মধ্যে এই ভাইরাসটা ঢুকে যায়, যার ফলে তার ইনসুলিন তৈরি করার ক্ষমতা নষ্ট করে দেয়। জি, ধন্যবাদ স্যার। এই বিষয়টি নিয়ে আসবো একজন দর্শকের প্রশ্ন নিয়ে। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক কে আছেন? আপনার টেলিভিশন। বলছি। জি, আপনি সমস্যাটি বলুন। ডায়াবেটিস পেশেন্ট। জি জি ভাই বলুন। আমি ডায়াবেটিস পেশেন্ট, কিন্তু আমার এই যে ইদানিং পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত একটু প্রচন্ড ব্যথা করে, রাত্রে ঘুমাতে পারি না। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 48। 48। আর এর সাথে আর কোনো সমস্যা রয়েছে? না, আর কোনো সমস্যা নাই, এটাই সমস্যা। আমি রিসেন্টলি মাস 2 থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। ডায়াবেটিস কত দিনের? আপনার ডায়াবেটিস কত দিনের? ডায়াবেটিস 14-15 বছর। জি, ও ধন্যবাদ। আমাদের আলোচনা শুনুন, আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। স্যার, যদি আমরা একটু আলোচনা করে নিই এই বিষয়টি। জি জি, যেটা হচ্ছে দর্শক যে প্রশ্ন করছিলেন যে তার 14 বছর থেকে ডায়াবেটিস, কেমন, সাধারণত আমরা দেখি যে টাইপ 2 ডায়াবেটিসে সাধারণত দেখা যায় যে 5 বছর পর থেকেই শুরুতেই কমপ্লিকেশন হতে পারে, কিন্তু 5 বছরের মধ্যে দেখি অনেকেরই অনেক জটিলতা দেখা দেয়, যাদের কন্ট্রোলের বাইরে থাকে স্পেশালি। তো যেটা হচ্ছে যে উনি যে সিমটমের কথা বলছেন, এটাকে ডিপিএন বলে, ডায়াবেটিক পলিনিউরোপ্যাথি বলে। আসলে তার ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে থাকার কারণে সম্ভবত আপনার পায়ের যে নার্ভগুলো, এটা দুর্বল হয়ে গেছে। তো তার জন্য যে নিয়ম, সেটা হচ্ছে, প্রথম নিয়ম হচ্ছে যে আপনাকে ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত থাকতে হবে, আদারওয়াইজ কোনো ওষুধ আপনার কোনো কাজ করবে না। ডায়াবেটিসটা ভালো নিয়ন্ত্রণ থাকার পরে তখন এই ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য যে সিমটোমেটিক যে ওষুধগুলো আছে, যেমন হচ্ছে যে প্রিগাবালিন দিয়ে থাকি, কখন আমরা লক্সেটিন দিয়ে থাকি, এই ধরনের যে ওষুধগুলো, এটা আপনার চিকিৎসক নিশ্চয়ই আপনাকে প্রেসক্রাইব করবেন, এবং এই ওষুধ খাওয়ার পরে কিন্তু সাথে সাথে আবার এই জ্বালাপোড়াটা চলে যায় না। সেটা যেতে সাধারণত 6 সপ্তাহ থেকে 12 সপ্তাহ সময় লাগতে পারে। আপনি ধৈর্য ধরে ওষুধগুলো খাবেন। আরেকটা পরীক্ষা আপনি করিয়ে নেবেন, ভিটামিন B12। অনেক সময় এটা মিস হয়ে যায়, ভিটামিন B12 এর অভাবেও কিন্তু এরকম জ্বালাপোড়া হতে পারে। যদি ভিটামিন B12 আপনার শরীরে কম থাকে, তাহলে খুব সুলভ ট্যাবলেট পাওয়া যায় ভিটামিন B12 এর, সেটা নিয়ে কিন্তু আপনার সমস্যার সমাধান আপনি করতে স্যার, আমরা আলোচনা আসলে মূলত শেষের দিকেই এসে গেছি অনুষ্ঠানের। আমরা যদি ছোট করে একটু শুনে নেই যে কথাটি বলছেন যে হরমোন বিষয়ে, আমি একটু হরমোন বিষয়ের যেটা হচ্ছে যে ডায়াবেটিসটা একটা হরমোনজনিত রোগ, আপনি জানেন। হরমোন, ইনসুলিন একটা হরমোন। তো করোনার কারণে ডায়াবেটিস হতে পারে। আরেকটা একটু আলোকপাত করতে চাই যে থাইরয়েডের ব্যাপারটা, কিভাবে একজন মানুষ বুঝতে পারবে তার থাইরয়েড হয়েছে, থাইরয়েডের সমস্যা হচ্ছে। থাইরয়েড 2 রকমের, একটা হচ্ছে হাইপার আর হচ্ছে হাইপোথাইরয়েড। বেশি বেশি হরমোন তৈরি হলে শরীরটা শুকিয়ে যাবে, বুক ধরফর করবে, ঘাম হবে, চোখটা বাইরে চলে আসবে, ঘন ঘন পায়খানা হবে, মাসিক ঠিকমতো হবে না। এইটা একটা হচ্ছে যে হাইপার। আর হাইপো হচ্ছে শরীরটা অনেক মোটা হয়ে যাবে, গলা কর্কশ হয়ে যাবে, কিছু ভালো লাগবে না, শরীরে লেথার্জি হয়ে যাবে, চুল পড়ে যাবে, মাসিক বেশি বেশি হতে থাকবে এবং বন্ধ্যাত্ব হবে। এটা কিন্তু হাইপোথাইরয়েডের লক্ষণ। তো এই ধরনের সমস্যা যদি দর্শক কেউ খেয়াল করেন যে আমার এগুলো হচ্ছে, অথবা আপনার পরিবারের কারোর মধ্যে হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শে টেস্ট করতে হবে। আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে মেয়েদের কিন্তু এই হরমোনের সমস্যা ছেলেদের থেকে 10 গুণ বেশি হয়। সুতরাং মেয়েদের অল্প একটু সমস্যা থাকলে কিন্তু আমরা খুব সাসপেক্ট করি যে হ্যাঁ, তার হরমোনের সমস্যা হতে পারে। সেজন্য আমরা কিন্তু থাইরয়েড হরমোন পরীক্ষা করতে দিই, এবং আমরা এখন অনেক পেশেন্ট পাচ্ছি যাদের থাইরয়েড হরমোনের সমস্যা রয়েছে, এবং এটা যে লিডিং কোয়েশ্চেন করলে, জিজ্ঞেস করলে কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বের হয়ে আসে, এবং রোগী বলে দেয় তার রোগের হ্যাঁ, এবং চিকিৎসা এত সহজ।
একটা মাত্র ওষুধের মাধ্যমে কিন্তু আমরা এই চিকিৎসা কমপ্লিট করতে পারি, খুব সুলভে চিকিৎসা করা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে রোগটা ধরতে হবে, এবং আপনার কোনো সমস্যা থাকলে এই রিলেটেড আমি যেটা বললাম, অবশ্যই আপনার ডাক্তারকে এই জিনিসটা আপনি জানাবেন যে আমার এই সমস্যাগুলো হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, শুনছেন যে চমৎকার করে আমাদের ডক্টর ইন্দ্রজিৎ এবং অধ্যাপক কামরুল হাসান খান ওনারা যে সমস্যাগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছেন। ডায়াবেটিস নিয়ে আমরা শুনলাম খুব গুরুত্বপূর্ণ কিছু কথা। আমরা একটি বিষয় এখন এই মুহূর্তে জানতে চাই, সেটি হলো কবে আসবে ভ্যাকসিন। অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, আপনার কাছে জানতে চাই, এই যে ভ্যাকসিনটি আসলেই কি আমাদের জন্য কতটুকু উপকারী হবে, কার্যকরী হবে, অথবা এটি আমাদের নিরোধ করতে এই যে কোভিড-19 এই প্যান্ডেমিক সিচুয়েশনটি কমে যাওয়ার ক্ষেত্রে, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু দুটি কথা বলেছে। একটা বিষয় হচ্ছে যে 2 বছরের মধ্যে এই প্যান্ডেমিক সমস্যা হয়তো চলে যাবে, আবার তারাই বলেছিল যে এই বসবাস করতে হবে আজীবন। স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাই ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিনের যে সর্বশেষ খবরটি আমরা পেয়েছি সেটি খুব আমাদের বিশ্ববাসীর সুখবর। সেটি হলো যে ইউনিসেফ তারা ভ্যাকসিন সংগ্রহ বিতরণের দায়িত্বটা করবে, এবং সেখানে আমরা এখন পর্যন্ত জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় 176টি ক্যান্ডিডেট ভ্যাকসিন আছে। তার মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে আছে 34টি, এবং তার মধ্যে এগিয়ে আছে 8টি ভ্যাকসিন। সেগুলি আমরা মোটামুটি জানি যে এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে অক্সফোর্ডের ভ্যাকসিনটি। তো সেই বিষয়ে কিভাবে তাদের লক্ষ্য হলো, ইউনিসেফের লক্ষ্য হলো বা কোভ্যাক্সের লক্ষ্য, যে আমাদের কোভ্যাক্স ফ্যাসিলিটি যারা নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে যারা বিনামূল্যে পেতে পারে, কিভাবে পেতে পারে সেই ব্যবস্থা তারা করছে। এখন সেখানে আমরা আশাবাদী যে এখন যেহেতু করোনা ভাইরাসের মধ্যে এরকম সংক্রমণ পৃথিবীতে আর কখনোই আসেনি, যে 213টি দেশ অঞ্চল কিন্তু সংক্রমণিত। প্রতিদিনই আমরা মৃত্যুর মিছিল বেড়ে যাচ্ছে, আমাদের সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমরা আমাদের মনোযোগটি আমাদের পাশের দেশ ভারতে গত 24 ঘন্টায় 90,000-এর বেশি মানুষ কিন্তু সংক্রমিত হয়েছে, এবং প্রায় প্রতিদিন 1,000 মানুষ কিন্তু মৃত্যুবরণ করছে। সে কারণে আমরা যেহেতু আমাদের 3 দিকে ভারতের সাথে সম্পর্ক, মানে আমাদের স্থল বন্দর রয়েছে, সেখানে আমাদের আমদানি রপ্তানি চলছে, মানুষের যাতায়াত চলছে, সেখানে এই জায়গাটা আমাদের সতর্ক থাকার বিষয় রয়েছে। এখন পাশাপাশি ভ্যাকসিন আসবে, তা আমরা যেটা আশা করেছিলাম। স্যার, রাশিয়া এখানে একটু, স্যার আমি একটু যুক্ত করি। রাশিয়া তারা বলছে যে সেপ্টেম্বরেই তাদের ভ্যাকসিনটি আসলে বাণিজ্যিকভাবে তারা শুরু করবে প্রয়োগের ক্ষেত্রে। আমরা একটু জানতে চাই যে বাংলাদেশে, আপনি নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে হয়তো বলবেন, যে বাংলাদেশের মানুষের জন্য কবে নাগাদ এই ভ্যাকসিনটি অ্যাভেলেবল করা যাবে, বা আসলে কারা, আমরা সব মানুষের মধ্যে আমরা ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারবো কিনা, বা কার্যকরী হবে কিনা। স্যার, শায়দ এখানে খুব ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, যে ধরেন যে একটা ভ্যাকসিন প্রস্তুত করতে হলে 6টি স্টেজ বা ধাপ পার হতে হয়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 3rd স্টেজ, যেটাকে ক্লিনিক্যাল ট্রায়াল বলে, মানব শরীরে যে আপনার পরীক্ষা করা হয়। সেই 3rd স্টেজে বা ক্লিনিক্যাল স্টেজে কিন্তু আবার 3টি ফেজ রয়েছে, পর্যায় রয়েছে। এখন দেখা যাচ্ছে, আমি গত 2 দিন ধরে এটা নিয়ে বিস্তর বুঝতে চেষ্টা করছি, সেখানে কিন্তু আমরা দেখছি বেশিরভাগ ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড ফেজ, 3rd স্টেজের সেকেন্ড ফেজ তারা অতিক্রম করেছে। এখন পর্যন্ত কোনো ভ্যাকসিনই কিন্তু 3rd স্টেজের ফেজ 3 অতিক্রম করেনি। যেমন আমি সর্বশেষ আজকে যে খবরটা পেলাম, রাশিয়ার ভ্যাকসিন যারা বলছে সবচেয়ে এগিয়ে, তারা গত 11 আগস্ট কিন্তু আপনার এই ভ্যাকসিনটিকে সরকারিভাবে রেজিস্ট্রেশন করেছে এবং অনুমোদন দিয়েছে। সেখানে তাদের যে সর্বশেষ খবর, যে ডেপুটি মেয়র রাশিয়ার, সে আনাস্তাসিয়া রাকোভা, সে বলেছে যে আগামী সপ্তাহ থেকে, গতকাল বলেছে আগামী সপ্তাহ থেকে 40,000 স্বেচ্ছাসেবীর উপরে তাদের 3rd ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু হবে। সে কারণে এখন পর্যন্ত যেটা আমরা এগিয়ে আছি সেটা আমরা দেখছি অক্সফোর্ড যারা জুলাই মাসে, আর এখানে হয় কি, আপনার ভ্যাকসিন করতে গেলে আপনাকে স্বচ্ছতা রাখতে হবে। যেমন এই স্বচ্ছতা রাখার একটি বিষয় হচ্ছে যে আপনাকে ট্রায়ালগুলোর অবজারভেশন এবং ফলাফলগুলো আপনাকে জার্নালে প্রকাশ করতে হবে। সেখানে অক্সফোর্ডই তারা প্রথম জুলাই মাসেই তারা এটা প্রকাশ করেছে, এবং সেখানে তারা প্রমাণ করেছে যেটা সেফ অ্যান্ড ইমিউনোজেনিক, মানে
তারা সক্ষমতা রয়েছে, সাইড ইফেক্ট কম। কিন্তু আমরা দেখলাম সর্বশেষ যেটি রাশিয়া, তারাও কিন্তু ল্যান্ডসেটে কিন্তু প্রকাশ করেছে, এবং ল্যান্ডসেটে শান্ত আমরা দেখতে পাচ্ছি প্রকাশ করছে এটি। তো সেইখানে তারা প্রকাশ করে তাদের মতো করে আর্টিকেলটা করেছে, এবং সেখানে তারা বলেছে তাদেরটাও সেফ, আমরা ধরে নিলাম সেফ। কিন্তু এর আগে যখন ভ্যাকসিন হয়েছে, যেটা একটা বিশেষ প্যান্ডেমিক, বিশেষ ইমার্জেন্সি পিরিয়ড, সেখানে কিন্তু একটু দ্রুত ব্যবহার চেষ্টা করছে সবাই। এই দ্রুততার প্রতি আমাদের কোনো নেগেটিভিটি নাই, এটা স্বাভাবিক যে এই প্রথমে এত দ্রুত, কারণ একটা ভ্যাকসিন করতে কিন্তু 5 থেকে 10 বছর লাগে, মিনিমাম 12 থেকে 24 মাস লাগে। হ্যাঁ, সেখানে এটা যেহেতু প্রয়োজনের জন্য তাড়াহুড়ো হচ্ছে, কিন্তু থার্ড যে ক্লিনিক্যাল ট্রায়াল, থার্ড ফেজ, সেটা কিন্তু কোনো ভ্যাকসিনে কন্ট্রোল করতে পারেনি। সে কারণে অনেকেই বলছেন তারা যে কিছু কিছু জায়গায়, যেমন চীনের ভ্যাকসিনটি কিন্তু আপনার সেকেন্ড তারা ট্রায়ালের পরেই সেখানে সামরিক বাহিনী তারা ব্যবহার শুরু করছে, এটাও একটি কিন্তু আপনার ট্রায়ালের মধ্যেই পড়ে। সে কারণে আমরা মনে করি যে এটি চলছে, এবং আমরা কার্যকর, এটা তো বিজ্ঞানীরা তো এটা কম্প্রোমাইজ করবে না, তাদের নিরাপত্তা, কার্যকারিতা, সাইড ইফেক্ট বা বয়স্ক লোকদের কাজ করে 4-5টা জিনিস দেখতে হয় সেখানে। এখন আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতা রয়েছে, এবং তার কূটনৈতিক সফলতার কারণেই কিন্তু আমরা একটি সুবিধাজনক অবস্থা রয়েছে। যেমন ইতিমধ্যে আমাদের বাংলাদেশের ভ্যাকসিনকো কোম্পানি কিন্তু ভারতের সিরাম ইন্ডিয়া ইনস্টিটিউটের সাথে তারা চুক্তি করেছে, এবং সিরাম ইন্ডিয়া ইনস্টিটিউট বিশ্বের সবচেয়ে বৃহৎ আপনার টিকা প্রস্তুতকারী সংস্থা, যারা বিশ্বের 60% ডিমান্ড কিন্তু ফুলফিল করে, এবং তারা ইতিমধ্যে আমরা দেখি 40 কোটি ডোজ প্রস্তুত করার জন্য কাজ করছে। পাশাপাশি যে চীনের সিনোভ্যাকের সাথে আমাদের আইসিডিআরবির একটা চুক্তি হয়েছে, তারা ট্রায়াল শুরু করবে। পাশাপাশি আমাদের ইউনিসেফের মাধ্যমে কিন্তু আমরা পাবো, কোভ্যাক্সের মাধ্যমেও পাবো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাজেটে রেখেছেন 10,000 কোটি টাকা, এবং সেখানে বাজেট করে হিসাব করে দেখা গেছে 8,500 কোটি টাকা হলেও পাবে। আমি এখানে একটি বড় ভূমিকা রাখছি আপনাদের এই যে অ্যালায়েন্স গুলো, গাভি বলেন, তারপরে যে কোয়ালিশন গুলো রয়েছে, এবং আরেকটি বড় ভূমিকা রাখছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তারা কিন্তু ভারতকে 2টি ভ্যাকসিন করার জন্য $150 মিলিয়ন ইতিমধ্যে তারা দিচ্ছে, এবং সেখান থেকে প্রধান লক্ষ্য হচ্ছে যে অনুন্নত দেশের মানুষ যেন বিনামূল্যে ভ্যাকসিন পায়। সে কারণে আমাদের বাংলাদেশের সুযোগ কিন্তু নানা দিক থেকে সৃষ্টি করেছেন, এবং আমাদের ধারণা প্রথম ধাপেই যখন নিজের দেশের বাইরে কোনো ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ দেবে, তখন প্রথম ধাপেই কিন্তু আমরা পেয়ে যাব বলে আমাদের অথবা কামরুল হাসান স্যার খুব এটি একটি আশার বাণী শোনালেন যে আমরা যদি প্রথম দিকেই এই ভ্যাকসিনটি আমাদের সাধারণ মানুষের জন্য আমরা খুব সহজলভ্য করতে পারি, তাহলে নিশ্চিত আমরা একটি ভালো জায়গায় থাকবো বলে অনেকেই মনে করছেন, আপনিও তাই বলছেন স্যার। আমরা সেই প্রত্যাশায় রইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসে গেছি স্যার, আপনার কাছে নিশ্চয়ই আরও তথ্য আমরা পরবর্তীতে নিতে পারবো। আমরা ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ, আমরা ডায়াবেটিস হরমোন এবং এই যে থাইরয়েড নিয়ে যে সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, যে করোনাকালীন সময় এই ধরনের রোগীগুলো কি সমস্যা পড়তে পারে, আপনি সেগুলো খুব চমৎকার করে আমাদের দর্শকদের জন্য বললেন। আমাদের এই দর্শকদের জন্যই আপনার কোনো পরামর্শ বিশেষভাবে রয়েছে কিনা, এই সময়টিতে আসলে কিভাবে, খুব ছোট্ট করে যদি বলেন যে কি পরামর্শ রয়েছে। জি, অনেক ধন্যবাদ। দর্শকদের জন্য পরামর্শ হচ্ছে যে স্পেশালি যারা হাই রিস্ক গ্রুপের মধ্যে আছেন, যেমন ডায়াবেটিস, প্রেশার, হার্টের রোগ যাদের আছে, কিডনি রোগ আছে, তারা খুব প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, গেলে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরবেন, ঘন ঘন হাত ধুবেন, ক্রাউডেড প্লেস যেখানে অনেক মানুষ একসাথে থাকে, ক্লোজ প্লেস, এইসব জায়গায় অ্যাভয়েড করবেন। আরেকটা জিনিস হরমোনের ব্যাপারে বলে রাখি যে অনেকেই আসলে জানেন না যে হরমোন সমস্যা কোনটা, অথবা কোন হরমোন সমস্যা হলে কিভাবে বুঝবো। যেমন একটা ব্যাপার আছে যে শর্ট হওয়া অথবা খাটো বাচ্চাদের যে লম্বা করার চিকিৎসা আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আলোচনাও আসে না, সেজন্য কিন্তু অনেকে যেতে পারে, ডুয়ারফিজম, সেজন্য যেতে পারে না, অনেক ডাক্তারের কাছে কার কাছে যাব বুঝতে পারে না, অথবা কিসের সমস্যা এটা, এই যে খাটো হচ্ছে বাচ্চা, লম্বা হচ্ছে না, সেটাও কিন্তু জানার ব্যাপার আছে। হরমোন থাইরয়েডের যে লক্ষণগুলো বললাম, সেই লক্ষণগুলো শুধু আপনারা খেয়াল রাখবেন। এবং আমি মনে করি যে সারা বাংলাদেশে এখন হরমোন বিশেষজ্ঞ রয়েছেন, আমাদের বাংলাদেশে প্রায় 150 জনের মতো হরমোন বিশেষজ্ঞ রয়েছেন। তো আপনার হাতের কাছে হয়তো আপনি কোনো হরমোন বিশেষজ্ঞ পেয়ে যাবেন। যে কোনো সমস্যায় আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আশা করি
সেই পরামর্শের মাধ্যমে আপনারা অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন ডায়াবেটিস, হরমোন এবং থাইরয়েড নিয়ে যে সমস্যা, সেগুলো নিয়ে আমাদের সাথে আজকে স্টুডিওতে ছিলেন ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ এবং অনলাইনে ছিলেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। আমরা আগামীকাল আবারও নিশ্চয়ই আপনাদের সামনে নতুন কোনো সমস্যাগুলো, এই করোনাকালীন সময়ে যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করে থাকবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটিএন বাংলার এই নিয়মিত অনুষ্ঠান করোনা এবং করণীয় দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।